বড় নিদারুণ এ সময়। ছাপার অক্ষরেও বোধহয় সততা, আদর্শ এই কথাগুলোর আর কোনো গুরুত্বই নেই। একে অপরকে যে কোনো মূল্যে টপকে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা আমাদের চারপাশে। সহমর্মিতা বা মানবিকতা নয়, আজ দুর্নীতি, নানা কেলেঙ্কারি খবরের কাগজের হেডলাইন্স। মানুষ ধৈর্য হারিয়ে মুহূর্তে অমানুষ, উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। আজ মানসিক সংযমে ফিরিয়ে আনতে পারে জীবনের শৃঙ্খলা। একমাত্র অহিংসাই রোধ করতে পারে হিংসার এই উন্মত্ত হানাহানি। তাই বাপু, মহাত্মা গান্ধীর রাজনৈতিক এবং ব্যক্তি জীবনের এক খণ্ডচিত্র আজকের নাটক বাপু। And to be hanged till death. আমার নাম নাথুরাম গঞ্জ। সারা বিশ্ব আমাকে চেনে। আমি নাথুরাম বিনায়ক গঞ্জ। জন্ম পুনের ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে 19শে মে 1910। আজ 14ই নভেম্বর 1949। আমার বয়স 39 বছর 5 মাস 34 দিন। গত 8ই নভেম্বর আমার ফাঁসির আদেশ হয়েছে। কালই আমার ফাঁসি। এখন অপেক্ষা শুধু প্রহর। আমার অপরাধ আপনারা সবাই জানেন। আমি নাথুরাম বিনায়ক গঞ্জে গান্ধী হত্যা করেছি 1948-এর 30শে জানুয়ারি। 1948-এর 30শে জানুয়ারি বিকেল 5:05 দিল্লির বিড়লা হাউস থেকে প্রার্থনা মঞ্চ থেকে এগিয়ে যাচ্ছেন গান্ধী। তার এক পাশে আভা গান্ধী, অন্য পাশে মনু গান্ধী ধরে নিয়ে আসছেন 78 বছরের ওই অশক্ত বৃদ্ধ। উপস্থিত জনতা আকুলি বিকুলি করছে জাতির জনগণের একটু ছোঁয়া পেতে, একবার প্রণাম তো। ভিড় ঠেলে এগিয়ে আসতে কেটে যাচ্ছে সময়। বলা বাহুল্য জননায়ক কোন দেহরক্ষী নাই, আর সেটাই আমার সুবিধা। আমার ঘড়িতে বিকেল 5:11। আমার হাতে আর সময় নেই। আমার সামনে গান্ধী দাঁড়িয়ে। আমি প্রণাম করবার জন্য নিচু হলাম। নিমেষে আমার হাতে উঠে এলো ভেরেটা M.38 করে পিস্তল, আর আমার আঙুল ট্রিগার। কিন্তু কেন এই কাজ করলাম আমি কি উন্মাদ? না না, পাগল নই আমি পাগল নই। আমি নাথুরাম বিনায়ক গঞ্জে সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে গান্ধী হত্যা করেছি। গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। সেই জন্য আমি স্পষ্টতই গর্বিত এবং তৃপ্ত। এই কথা আমি আদালতেও বলেছি আমার 90 পাতার জবানবন্দিতে, টাটা 5 ঘন্টা দাঁড়িয়ে। ধর্মবতার আমি বাল গঙ্গাধর তিলকের লেখা পড়েছি, গোখলের কথা পড়েছি, পাঠ করেছি স্বামী বিবেকানন্দ গ্রন্থ, অধ্যয়ন করেছি প্রাচীন ভারতীয় শাস্ত্র। ইংরেজি থেকে ফরাসি দর্শন আমার পড়া, কার্ল মার্কসের তত্ত্ব। আর তাতে আমি বুঝেছি আমার প্রথম এবং প্রধান কর্তব্য এই ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র গঠনের প্রতি হওয়া। আমি তাই করেছি।
ধর্মবতার রামায়ণে রাম রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করে, মহাভারতে শ্রীকৃষ্ণ হত্যা করেন অত্যাচারী কংসকে, অর্জুন হত্যা করেন গোটা কৌরব কুল, ছত্রপতি শিবাজী মহারাজ কুচক্রী শাসক আফজাল খানকে হত্যা করেন। কোন যুদ্ধটা অহিংস ছিল? কোন যুদ্ধটা অহিংস ছিল? কোন যুদ্ধটা অহিংস ছিল? ছত্রপতি শিবাজী মহারাজ, গুরু গোবিন্দ সিং, রাণা প্রতাপ, মহান ভারতের বীর সেনানী, এরা বারবার দেশকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং আমিও তাই করেছি। ধর্মবতার 1946 সালের অগাস্ট মাস মুসলিম লীগ বাহিনী নির্বিচারে হিন্দু হত্যা শুরু করল। খুন, জখম, লুটতরাজ, ধর্ষণ, নিরীহ নিরস্ত্র হিন্দু রক্তে লাল হলো ওটা ভারতবর্ষের মাটি, করাচি থেকে বাংলা। কি করলেন জাতির জন্য? কেন চুপ করে রইলেন তদানীন্তন ভাইসরয় লর্ড ব্যাবেল? ধর্মবতার ওই অপদার্থ লর্ড ব্যাবেল যদি বা পদত্যাগ করলেন, তার জায়গায় এলেন লর্ড মাউন্ট ব্যাটেল। কিং স্টক ফলোড কিং লক। সেই নির্ধারিত সময়ের আগে ভারতবর্ষকে 3 টুকরো করলেন। 3 টুকরো, 3। আমার প্রিয় মাতৃভূমির এক অংশ আজ আমার কাছে বিদেশ। স্বাধীনতার কি দাম দিতে হল? কেন চুপ করে রইলেন গান্ধী? কেন তার প্রতিবাদ আন্দোলন? ধর্মবতার আমি জানি গান্ধী নিজের জন্য কিছুই করেননি, দেশের জন্য দারিদ্র বরণ করে নিয়েছে। কিন্তু আমি এও জানি উনি 30 কোটি হিন্দু দেশবাসীকে ধোঁকা দিয়েছেন। উনি বারবার মুসলমানদের তোষণ করেছেন, 32 বছর ধরে ভারতবর্ষকে ধোঁকা দিয়েছেন। ধর্মবতার আমি যদি জানতাম যে যদি গান্ধী হত্যা করি তাহলে আমি নিশ্চিন্ন হয়ে যাবো, আমার পরিবার পর্যন্ত মানুষ ঘৃণা করবে। কিন্তু ধর্মবতার আমি এও জানি যদি আমি গান্ধী হত্যা করতে পারি তাহলে ভারতকে, ভারতের রাজনীতিকে চিরকালের জন্য গান্ধী মুক্ত করে যেতে পারবে। তাই এক এবং অখণ্ড ভারতের জন্য, আমার 30 কোটির বেশি হিন্দু দেশবাসীর জন্য আমি যা করেছি তার জন্য স্পষ্ট দিয়ে অত্যন্ত গর্বিত। বন্দে মাতরম। জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। নমস্কার দর্শক মন্ডলী, আমি নাথুরাম বিনায়ক গার্ডসের মতো ইতিহাস স্রষ্টা কেউ। দেশের অতি অল্প সংখ্যক মানুষ আমার কথা জানেন বা আমার নাম শুনেছেন। আমি মহাদেব দেশাই। নামটা চেনা লাগছে? লাগছে না তো, খুব স্বাভাবিক। আমি বাপুর ব্যক্তিগত সচিব, পার্সোনাল সেক্রেটারি। 1915 সালে বাপুর সঙ্গে আমার যখন প্রথম দেখা, তখন কত বছর, 23 যুবক। 1917 সাল থেকে 14 আগস্ট 1942 সাল পর্যন্ত, মানে আমি যতদিন বেঁচে ছিলাম, আমি ছিলাম বাপুর নিত্য ছায়া সঙ্গে। তাই কালের নিয়মে আমি নাথুরাম বিনায়ক গার্ডসের মুখোমুখি হতে পারিনি, কিন্তু নাথুরামের তোলায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোথায় আজ সত্যি মূল্যায়ন হওয়া প্রয়োজন। এই 25 বছরে বাপুকে সব থেকে কাছ থেকে দেখেছি আমি। স্বাধীনতার পর গত 68 বছর ধরে নানান সন্দেহ, প্রশ্নবাদ, উৎসাহ এবং অতি সরলীকরণে বিদ্ধ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জননেতা। বহুবার বহু ভুল তথ্যের ভিত্তিতে তার নীতি ও সিদ্ধান্তের সমালোচনা হয়েছে এবং আজও হয়। তাই আপনি যে প্রশ্নগুলো তুলেছেন নাথুরাম, যা হয়তো আজও অনেকের মনে আসে, তার সঠিক মূল্যায়ন হওয়া খুব প্রয়োজন। তাই আজ খুব প্রয়োজন বাপুর জীবনের ঘটনাক্রম, জীবনযাপন একবার ফিরে দেখা। ব্যক্তিগত ক্ষোভ, যন্ত্রণায় বিস্তব্ধ একটা মানুষকে খুব কাছ থেকে জানা। নাথুরাম, আপনার সব কটি প্রশ্নের উত্তর অবশ্যই দেব। বাপুর দেশভাগে চক্রান্ত, মুসলিম তোষণ, ভ্রান্ত নীতির জন্য হিন্দু ধর্মাবলম্বীদের ক্রমাগত ক্ষতি, সব। কিন্তু আপনি যে বাপুকে, বাপুর জীবনাদর্শকে কালের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, সেখানে পৌঁছে যাওয়ার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে 1925। হ্যাঁ নাথুরাম, আপনি একটু আগে বলছিলেন যে বাপু দেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন এবং নিজের জন্য কিছু করেন, এটা আপনিও মানেন। কিন্তু এটা হয়তো আমরা কেউ জানি না যে বাপু কিংবা কস্তুরবার কোনো ব্যক্তিগত সম্পত্তি বা আর্থিক সঞ্চয় কিছু ছিল না। অপর কোনো পজিশন ছিল না। আশ্রমের ফান্ডে সব অর্থ জমা হতো, আশ্রম খরচ জোগাতো। আর সেই আশ্রমে স্ত্রী, পুরুষ, ব্রাহ্মণ, দলিত, হিন্দু, মুসলমান সবাই সমমর্যাদায় বাস করতেন। কারো কারো হয়তো আইডিওলজি চেনা ঠিক ছিল,
কমিউনিস্ট ম্যানিফেস্টো স্রষ্টা কার্ল মার্কস এই সমাজের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু যাকে নিজের জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলতেন তাকেই অবশ্য আচ্ছা, আমাদের দেশের এত বড় মাপের একজন রাজনৈতিক নেতার সন্তানরা কি হবে না? বাপু তাদের কাউকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো উত্তরাধিকার দিয়ে যাননি। এমনকি রামলাল, হরিলাল, মণিলাল দেবদাস এবং পালিতা হরিজন কন্যা লক্ষ্মীর খবর আজকের ভারতবর্ষ রাখে না। না, এমন এক গৃহী সন্ন্যাসীকে যান। চলুন 1925-এর সবরমতী আশ্রম। লন্ডন থেকে মেডলেট লেট আশ্রম। ক্রমে তিনি আশ্রমের নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে দিলেন। বাপু তার নাম রাখলেন মৃদাবে। বাপু তখন অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করছে, তো সেবার ফিরলেন ত্রিভাঙ্কুর থেকে। সারা দেশ জুড়ে বাপুকে ঘিরে যে এত কর্মকাণ্ড চলছে, যখন উনি আশ্রমে ফিরতেন তখন কিন্তু একদম বোঝা যেত না। দক্ষিণের সমস্ত মন্দিরগুলোতে এখন সব শ্রেণীর মানুষ ঢুকতে পারবে। কি বলছেন বাবু? এত বছরের কুপ্রথা তবে কি বন্ধ হলো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধ তো হবেই, নিশ্চয়ই হবে। বাপু, উনি আপনার জন্য অপেক্ষায় আছেন। বাপু প্রণাম। কল্যাণ হোক, কল্যাণ হোক। তো অত দূরে দাঁড়িয়ে কেন ভাই? না না বাপু, আমি ঠিক আছি। উনি এই চিঠিটা পাঠিয়েছেন। তোর নাম কি ভাই? আমি লাখন বাপু। কিন্তু এটা আপনি কি করলেন? কেন? আমি সে সামান মিশুবংশের তৈরি
আমাদের ছায়া মারা গেছে পাপ। কার পাপ? কিসের পাপ? পাপটা কার? তোমার না আমার? অত শত আমি জানি না বাবু, আমি গরিব মূর্খ মানুষ। বাপ ঠাকুরদারে দেখেছি চামড়ার কাজ করতে, আমিও সে কাজ ভিন্ন অন্য কাজ শিখিনি। ফসল কাটবার পর এই মুরগির জমি সাফ করার কাজের জন্য আমাদের দায়িত্ব। দুটো উপরি আইন নহে, ছেলে বউ বুড়ো বুড়ি এই সকলই মাঠে। দেখতুম সকলের গলায় মাংসা ঝুলছে, আমার গলা তো মাংসা, কিন্তু আমি তো ছোট, জানি না যে আমাদের মতো নিরাপত্তার লোকের এই ফসলের জমিতে থুতু ফেলা মানা। তাতে জমির অপর না, এই মুখে থুতুই এই গলায় ঝোলানো মাংসাতেই ফেলতে হবে। জমিতে থুতু ফেলা সাংঘাতিক সাজা হলো। আমাকে ধরে নিয়ে এসে চাবুক দিয়ে কি মারটাই না মারলে। আমার মা সহ্য করতে পারিনি, আমার শরীরটা আগলে ধরে চিৎকার করে বলেছিলাম, এতটুকু ছেলে ও যে জানে না, ওকে মাফ করুন বাবু। কেউ শোনেনি, আমার সঙ্গে আমার মাকে সেই চাবুকের শব্দ আজও আমার দোকানের মধ্যে বাজে। শরীরে চাবুকের ঘা শুকিয়ে গেছে, দাগও মিলিয়ে গেছে, কিন্তু ব্যথাটা আজও যায়নি। তাই আজ আর ভুল হয় না বাবু, আমি আমার ছেলে মেয়েদের বলে দিয়েছি তারা যেন আমার মতো ভুল আর না করে। ভাই লালন, তুমি আমার মোহভঙ্গ ঘটালে। দক্ষিণ ভারতের হরিজন আন্দোলন সাফল্যের পর আমার মনে হয়েছিল যে অনেকটা পথ হতে এগোতে পেরেছি, কিন্তু না, তোমার কথা শুনে মনে হচ্ছে কিচ্ছু পারিনি ভাই, কিচ্ছু পারিনি। হিন্দু ধর্মে এই যে অস্পৃশ্যতার নামে উচ্চ শ্রেণীর মানুষের যে অত্যাচার, অবহেলা, অন্যায়, আসলে এটা মানবিকতার অপমান। কিন্তু আমি তোমায় বলছি এখন, আমি তোমাকে বলছি আমার বিশ্বাস যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম ঠিক ঠিক এই ভুলটা সূত্র নেবে। দেখো ভাই, আমি তো তোমার মায়ের দুঃখ ভোলাতে পারবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি এখন, তোমার সন্তানরা যাতে এই সমাজে মাথা উঁচু করে সমান মর্যাদায় বাঁচতে পারে, আমি তার চেষ্টা করবো। লাখন, আমি একটা অনুরোধ করবো ভাই। এ আপনি কাকে কি বলছেন বাবু? আমি যে আপনার কাছে আজকে তুমি আমাদের আশ্রমের অতিথি, হ্যাঁ? আজ তুমি এই সারাদিন আমাদের এখানে থাকবে, সন্ধ্যায় তুমি ভজন শুনবে, রাতে আহার করবে, বিশ্রাম করবে, কাল সকালে আমরা অতীতের পাপের প্রায়শ্চিত্ত করবো। লাখন, এই আশ্রমের নাম দিয়েছে হরিজন আশ্রম, আর সমাজে এখানে অবস্থ মধ্যে আশ্রম ছিল। জয়, ওকে নিয়ে যাবে।
কমিউনাল অ্যাওয়ার্ডের তীব্র বিরোধিতা করেছিলেন। বাপুকে এ নিয়ে কম সমালোচনা সহ্য করতে হয়নি, কিন্তু বাপু নিজের জায়গায় ছিলেন অনড়। বাপু চেয়েছিলেন উচ্চবর্ণের লোকেরা হৃদয় দিয়ে প্রায়শ্চিত্ত করে তাদের নেক্সট জেনারেশন চেঞ্জটা ভেতর থেকে নেবে। বাবু ঠিক না ভুল সে জবাব দেবে উত্তরকাল। এদিকে কথায় কথায় 1930 সাল লোককে দিয়েছিলাম, বিদেশি বর্জন চলছে। মুকুন্দ দাসের গান গেয়ে লোক গায়কেরা গ্রামে গঞ্জে মানুষকে উজ্জীবিত করছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন পূর্ণ স্বরাজ ঘোষিত হয়েছে। ইংরেজ সরকারের বিরুদ্ধে উত্তম সারা ভারত।
নুন বানাতেও তখন সরকারকে কর দিতে হতো। বাপু সবরমতী থেকে 24 দিন ধরে হেঁটে কোস্টাল গুজরাটে ডান্ডি পিছে গিয়ে লবণ তুলে কর দেওয়ার প্রতিবাদ করলেন। লবণ আইন ভাঙার পর দেশ জুড়ে শুরু হলো আইন অমান্য আন্দোলন। লবণ আইন ভাঙার জন্য বাপু দিলেন জেলে, মুক্তি পেলেন 9 মাস পর। লন্ডনে গোলটেবিল বৈঠক ব্যর্থ হল। আর এদিকে গান্ধী আইন চুক্তি স্বাক্ষরের ফলে সারা দেশে প্রায় 90,000 বিনা বিচারে আটক জেলবন্দি মুক্তি পেলেন, যাদের মধ্যে একজন হচ্ছেন এই বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রলয় শিখা বইটি লেখার দায় তাকে জেলে যেতে হয়েছিল। আজ এবার ভেবে দেখুন, এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ বাপুর আহ্বানে কাজ ছেড়েছেন, জমি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, না কোনো প্রাপ্তির আশা নয়, কোনো সরকারি কাজের প্রলোভন নয়, শুধুমাত্র দেশ স্বাধীন করার স্বপ্ন। যারা বাপুদের কাছ থেকে দেখেছেন তারা বলেন, এমন মানুষকে অবিশ্বাস করা যায় না যিনি নিজে দারিদ্র্যকে বরণ করে নিয়েছেন, কিন্তু যা বিশ্বাস করেন অন্য কোথায় করতে বলেন। তাই বাপুর আহ্বানে এই সমস্ত মানুষ সবকিছু ছেড়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। ব্রিটিশের সমস্ত অত্যাচার হাসি মুখে সহ্য করেছেন, আর একদিন এই পথে তারাই দেশকে স্বাধীন করেছেন। আপনি বলতে চান গান্ধী একাই দেশ স্বাধীন করেছে আর কারো কোনো ভূমিকা নেই? আপনি বলতে চান গান্ধী একাই দেশ স্বাধীন করেছে আর কারো কোনো ভূমিকা নেই? প্রশ্ন মনে নেই? আমি কি একবার সে কথা বলেছি? আমি কি একবার সে কথা বললাম? আমি সেই সমস্ত মানুষদের কথা বলতে চেয়েছি যাদের কথা ইতিহাসের পাতায় নেই, তবু যারা দেশ স্বাধীন করার জন্য জীবন করেছিলেন, সেই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ ভারতবর্ষের কথা। না, এই আপনাদের মতো লোকজনদের জন্য আপনার সমস্ত স্টেটমেন্ট বা স্টেনোগ্রাফার নায়ারকে দিয়ে নোট করাতেন, যাতে কথা বলতে গিয়ে মানে বিকৃত না হয়। আচ্ছা, আপনি স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা বলছিলেন না, সেখানে আপনার অবদান, আপনার কন্ট্রিবিউশন কি? কন্ট্রিবিউশনের কথা বলতে পারবো না, তবে আমি যখন ছাত্র ছিলাম গ্রামের অঙ্গ